গুড মর্নিং ফ্রম জনসন। পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হলো জনসন হোটেল থেকে আমাদের ভিউ। এই যে ভিউটা দেখুন, একদম বরফ পাহাড়, প্রথমে সূর্যের আলো এসে পড়েছে, আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো এয়ারপোর্ট। তো জাস্ট এইখানে আমরা হোটেল নিয়েছিলাম এবং খুবই চিপ রেটে পেয়েছি, 1000 টাকায় 4 বেডের, তার মানে হোটেল বলবো না, এটা ঠিক হোমস্টেই। এখন আমরা রেডি হব মুক্তিনাথ দর্শন, যেটা আমাদের টার্গেট, যেটার জন্য এত দূর এত কষ্ট করে এসেছি। তো সেই মুক্তিনাথের জন্য আমরা এখন রেডি হয়ে আপনাদের দেখাচ্ছি। জমসম মার্কেটটাও একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে রেডি হই। নাম কে? होमस्टे का नाम साकुरा है। সাকুরা। আচ্ছা, এখন আমরা হোমস্টের যে বেলকনি, সে বেলকনিতে এসে গেছি। এইখান থেকে ভিউটা দেখাচ্ছে দেখুন, একদম বরফ ঘেরা পাহাড়, আর এই সামনে রাস্তার মতন দেখাচ্ছে, এটা হলো রানওয়ে। এখানে ছোট ছোট ওই ফ্লাইটগুলো আসে, যে পোখরা থেকে প্যাসেঞ্জার নিয়ে এখানে নামিয়ে যায়। তো খুব তাড়াতাড়ি আসছে যাচ্ছে। আর পাহাড়ের চূড়াগুলো দেখুন, কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। তার মানে না দেখলে বোঝানো যাবে না যে আমাদের হোটেল থেকে এত সুন্দর সিনিক বিউটি দেখা যাবে, আমি ভেবেও উঠতে পারি না। তো চলুন রাস্তাগুলো আপনাদের একটু, বাইরের মার্কেটটা দেখাচ্ছি। এটা হলো জমসনের যে রাস্তা, মেন রাস্তা দুদিকেই এই বাড়ি, এটাই টাউন বলে জমসন। তো বেশ প্রচুর হোটেল লাইন দিয়ে, এগুলো যতই দেখছেন এগুলো সবই হোটেল। তার মানে থাকার কোনো অসুবিধা নেই। এটা একটা হোটেল, দোকান, নিচে দোকান, উপরে হোমস্টের মতো। তারপরে আবার এই সাইডে এই যে এটাও হোটেল, হোমস্টে, এই ধরনের সবই আছে। তো এখানে মেনলি একটা এয়ারপোর্টও আছে। এটা যেমন এটা একটা হোটেল, এই যে দেখুন। তো এই সামনে যে সকল সামনে মার্কেটটা, মেন মার্কেট যেটা, সেটা একটু সামনে আছে। মেন মার্কেট বলতে এখন বিশাল কিছু নয়। আর এই যে সামনে এটা দেখাচ্ছে এয়ারপোর্টের গেট। আর এটা হলো আপনার নেড়া পাহাড়। এই জন্য দেখে মনে হচ্ছে লে লাদাখের একদম জেরক্স, একদম ওই ধরনের পুরো অ্যাটমসফিয়ার। বাইকের উপরে বরফ জমা হয়ে গেছে, এই যে সব ক্রিস্টাল হয়ে রয়েছে বরফের। এই যে দেখুন, গতকাল রাত্রে এই যে পুরো বরফের ক্রিস্টাল। তো বাইক এখানে বাইরেই দাঁড়িয়েছিল। তো এখন বেরোচ্ছি। এখন 7:25 বাজে, আর আমরা বেরিয়ে পড়ছি মুক্তিনাথ দর্শনের উদ্দেশ্যে। তো এই জমসম মার্কেট দিয়ে যাচ্ছি। এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে। এটা হলো এয়ারপোর্টের গেট, ডান দিকে আমার। তো সব বাইকার যারা, সবই এগিয়ে চলেছে। কী ধরনের আওয়াজ করে যাচ্ছে দেখুন। ওখানে তো সবসময় হাই স্পিড বাইক দেখা যায়, তো সেইগুলো নিয়ে চলছে। চলুন তাহলে। জমসম জাস্ট যে 2-10টা গ্রাম আছে, যে গ্রামটা পার হতেই আবার খারাপ রাস্তা আরম্ভ। প্রায় 9 কিলোমিটার এই ধরনের খারাপ রাস্তা হবে, কিছু করার নেই, যেতেই হবে। এখানে আবার বাসও চলে। এই ধরনের রাস্তার অবস্থা দেখেছেন। এখন তো ব্যাগপত্র নেই বলে কোনো প্রবলেম নেই, ব্যাগ ফ্যাগ থাকলে তো খুব হিসেব করে যেতে হয়। জমসম পার হওয়ার পরে প্রায় 3-4 কিলোমিটার পরে এই চেকপোস্টটা আছে, যে অন্নপূর্ণা কনজারভেটিভ যে এরিয়া। তো সেই এরিয়ায় ঢোকার জন্য এই আমরা যে পারমিটগুলো কেটেছি ওগুলো চেক হয়। তো চলুন চেক করিয়ে আনি। ওখানে তো ক্যামেরা চলবে না, তাই ভিতরে আমি ক্যামেরা বন্ধ করছি। আমাদের পারমিট এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। আমরা এখন চেক করে নিলাম। এখন মুক্তিনাথের দিকে আবার রওনা শুরু করছি। চলুন তাহলে। কাকবেনি এই বাম দিকে যেতে হবে। তো আমরা এখন কাকবেনি যাব। কাকবেনি আবার নাম, তেমনি রাস্তা, ধাক্কা খেয়ে যেতে হচ্ছে সব সময়। কিন্তু নেড়া পাহাড় আরম্ভ হয়ে গেল। পাহাড়ের উপরে ছোট ছোট অল্প কিছু গাছ দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ পরে পুরোই নেড়া পাহাড়, লে লাদাখের মতো যে ধরনের একদম পুরো নেড়া পাহাড়, সেই ধরনের পাহাড় দেখা যাবে। একদম শুকনো ঠকঠকে। এখন তো বৃষ্টি কম হয় দেখেই বোঝা যাচ্ছে। মুস্টাংয়ের স্বাগতের যেমন এই 3টে স্ট্যাচু দাঁড়িয়ে আছে। তো অনেক যারা সাইকেলিং করেন তারা এখানে দাঁড়িয়ে ফটো তুলছে। রাস্তাটা পুরোটা একদম নদীর উপরেই। এদিকের থেকে একটা স্রোত আছে, ওই
ওই স্রোতটা এমনি পার করতে হয়, এটা কোনো রাস্তা থাকে না। কোনো সময় আমি অনেকবার আগেও ভিডিওতে দেখেছি, এইভাবে নদীটার উপরেই রাস্তা, পুরো নদীটার উপরেই রাস্তা। এখন শুকনো আছে বলে কোনো ব্যাপার নয়, না হয় এটা পার হতেই দম বেরিয়ে যাবে। পুরো তো এগুলোর উপরে জল চলতে থাকে, তবুও তো ওইখানে ওই তো জল চলছে, যদিও এখন অনেক কম। আমরা কাকবেনি এসে গেছি, তো এখন উপরের দিকে যাচ্ছি। তো এরপরে রাস্তা ভালো তো, এবং পুরো চড়াই আছে। এই উঠছি, এটা হলো কাকবেনি। কিছু ওই যে নিচে দেখা যাচ্ছে আপেল বাগান, ওই উপরে উঠতে হবে এরকমভাবে ঘুরে ঘুরে চড়াই, মানে স্টিপ চড়াই। আর সামনের পাহাড়, সামনের পাহাড়গুলো দেখুন। কাকবেনির মোড় ঘুরতেই যেন সিনিক বিউটি এক অন্যরকম মাত্রা নিল। এই দেখুন যে ক্যানিয়নগুলো দেখাচ্ছে, যেমন কেউ তুলি দিয়ে একদম ছবি আঁকার মতন দেখাচ্ছে। আর লাইট, সানলাইট, একদম পরিষ্কার সানলাইট আছে, সুন্দর লাগছে। আর সামনের দিকের ওই দূরের বরফের পাহাড়গুলো, উফ, এ না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না যে এত অপরূপ লাগছে। বাবা মুক্তিনাথ, এত সুন্দর জায়গায় বসে আছো আর এত কষ্ট করে আমাদের আসতে হচ্ছে। তো আস্তে আস্তে আমরা এগোই এখন। সাইডে আছে আপেলের বাগান আর ছোট একটা গ্রাম। এই হলো আপেলের গাছ। আপেল এখন কমপ্লিট হয়ে গেছে। একটা মনেস্ট্রিও আছে, বৌদ্ধদের মনেস্ট্রি যে, তাও আছে। দুর্ধর্ষ লাগছে এই অ্যাটমসফিয়ারে, এই গ্রাম দারুণ লাগছে। লোক চাষাবাদ করছে। মুক্তিনাথ পৌঁছাতে আমাদের আর 11 কিলোমিটার বাকি আছে। তো বাইক চালাবো না বাইরের সিনারি দেখ, এত সুন্দর সিনারি। তো এখানে খুব বাতাসও চলছে, ঠান্ডা বাতাস। তেমন অনেকখানি উঁচুতে চলে এসেছি, তো তাই ঠান্ডা বাতাসটা খুব জোরে আছে। সত্যিকারে নেপাল যে এত সুন্দর, না চোখে দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। এই পাহাড়গুলো দেখুন পুরোই নেড়া একদম, কেন যেহেতু অনেকখানি হাইটে উঠে এসেছি আমরা, তাই পুরোই নেড়া। আর কিছু কিছু ছোট ছোট গ্রাম আছে, কিছু আপেলের বাগান এবং চাষাবাদ হয়। আর এই সাইডে দেখুন পুরো বরফের পাহাড়, পুরো বরফ, স্নোকেপ মাউন্টেন। মুক্তিনাথ পৌঁছে গেছি। এই হলো মুক্তিনাথে। তার মানে ওখানে সব বাইক নিয়ে আসতে দেয়, শুধু 4 চাকা বা গাড়ি সব সেখানে আটকে দেয়। তো আমরা এখন মন্দিরের কাছের পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি, এবং মন্দিরের কাছেই বাইক পার্কিং করে আমরা মন্দিরে উঠবো। ওরে ঠান্ডা! ও, এখানে যারা হেঁটে যেতে পারে না তাদের ঘোড়ায়ও নিয়ে যাওয়া হয়। এই যে ঘোড়া চলছে। এখন এই বাইক পার্কিং করে দিলাম এখানে একদম মন্দিরে ঢোকার জাস্ট আগেই। এখান থেকে প্রসাদ নিয়ে আমরা মুক্তিনাথ টেম্পলের দিকে উঠবো। তবুও অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে। তো চলুন আগে প্রসাদ নিয়ে নিই, তারপর মুক্তিনাথ টেম্পলের দিকে এগোবো। সমিতা, আমাদের পুজোর প্রসাদ তো সব নেওয়া হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমাদের মন্দিরের দিকে পালা। চলুন তাহলে। আমরা এখন মন্দিরের গেটে ঢুকছি। এইভাবে সিঁড়ি করা আছে, আস্তে আস্তে হেঁটে উঠতে হবে, না হয় এতখানি সিঁড়ি ভাঙা খুবই চাপ। আজকে প্রচুর লোকেরও প্রেসার আছে। এটা হলো মানুষের হেঁটে যাওয়ার রাস্তা, আর ওইটা দিয়ে যারা এই সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না তাদেরকে ওই ঘোড়াতে উঠানোর ব্যবস্থা আছে। সিঁড়ি, অনেক সিঁড়ি ভাঙতে হবে, আস্তে আস্তে উঠতে হবে। ও, হাঁটতে হাঁটতে এই সিঁড়ি এতখানি ভেঙে উঠেছি। ওই সিঁড়ি
এখন যদি কেউ তার মানে অনেকে তো হেঁটে উঠতে পারে না, তার জন্য রেস্ট নেওয়ার জন্য এই জায়গাও আছে মাঝখানে। তো আমরা আস্তে আস্তে একটু হেঁটে উঠি, মন্দিরের গেটে ঢুকছি এখন। এতক্ষণে সিঁড়ি ভেঙে আরও কিছু উঠতে হবে সিঁড়ি। এখন আরামসে রেস্ট নিয়ে যাব। এগুলো সারি সারি একদম চিনারের গাছ, ঝাউ গাছ, ওই পাহাড়িয়া যে পাইন গাছ, সেই পাইন গাছও। তো এইটুকু সিঁড়ি বাকি আছে, তো উঠলে আপনাকে দেখাচ্ছি। এই মন্দিরের প্রাঙ্গণে চলে এসেছি। এটা হলো মুক্তিনাথ টেম্পল। বাবা তুমি এত উপরে আছো, এত কষ্ট করে উঠতে হয়, অনেক কষ্ট করে সিঁড়ি ভেঙে উঠতে হলো। এটা হলো মন্দিরের সামনের দিক থেকে ভিউ, আর এই সামনে এটা সিংহদুয়ার। তো এইটা দিয়ে প্রবেশ পথ। এখন পুজো করার জন্য স্নান পান করি। আমরা এখন ড্রেস খুলে রেডি হয়ে গেছি। এই 108 ধারা জল নেব, 108 ধারা জলটা নিয়ে নিই, তারপর বলছি। লাগছে, এখন বরফ পড়ছে যেন, আর সহ্য করা যাচ্ছে না। এখানে নিয়মেই আছে 108 ধারা নেওয়ার পর এটা পাপ কুণ্ডে ডুব দিয়ে, তারপর এদিকটাতে এটা হলো পুণ্যকুণ্ড, এই পুণ্যকুণ্ডে ডুব দিয়ে ওদিকে উঠে তারপর পুজো দিতে হয়। তো তাই করছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে, যে সহ্য করার বাইরে। যা ঠান্ডা লাগছে আর সহ্য করা যাচ্ছে না। নিচে বরফ আছে, এখন ড্রেস পরে নিই, তারপর দেখা হচ্ছে। এখন আমার ছেলে জয়ন্ত এখন ঢুকেছে। আকাশে মাথায় খুব লাগবে। চলো বাবা, মাথা ধরে গেল। হ্যাঁ লাগলো বলো, একটু সবগুলো মাথা পাচ্ছ কেন? বরফ জমা হয়ে গেল তোমরা। এখন পাপ কুণ্ডে ধুয়ে নিচ্ছে। এখন কুণ্ডে এক্সকিউজ মি, মাথা খারাপ হয়ে যাবে বাবা। কিরকম লাগছে? হ্যাঁ হ্যাঁ, শরীরটা খারাপ লাগছে? হ্যাঁ কাটা, হ্যাঁ কাটা। मुझे तो लगा 1-2 लाख चींटी मुझे काट के निकलते वक्त। वहाँ जैसा हाथोड़ा मार रहा है। আমাদের পুজো হয়ে গেছে এখন, কেননা ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই, তো সেই জন্য ভিডিওগ্রাফি করতে পারিনি। আমি দেখে দিচ্ছি বাইরের থেকে। এই হলো মন্দিরের মেন স্ট্রাকচার। এটা মূলত বিষ্ণু মন্দির। তো এখানে খুবই মান্যতা আছে হিন্দু ধর্মে, এবং বৌদ্ধরাও আসেন। তো এখানে খুবই মান্যতা আছে এবং খুবই ভক্তি ভরে আমরা পুজো করলাম। আর এইদিকে এটাই সব বাঁধা হয় যে মনস্কামনা পূর্ণের জন্য। আর এইটা হলো মন্দিরের পিছনের দিক। মন্দিরটি খুব সুন্দর, তবে যে স্নান করলাম 108 ধারায় খুবই কঠিন। দেখাচ্ছি দেখুন, এটা হলো 108 ধারা। 108 ধারা এই উপর থেকে উপরের বরফ গলা জল পড়ছে, প্রচন্ড ঠান্ডা, মাথা ভেঙে যাবে। যেমন মাথায় কেউ পাথরের বাড়ি মারছে, এত কষ্ট। আর নিচে বরফও আছে, খুব কষ্ট হলো স্নান করতে। তো খুব কষ্ট করে স্নান করে ওই কুণ্ডতে, সামনে কুণ্ডটা দেখাচ্ছি,
এখন প্রচুর ভিড় হয়েছে, এই পুজো হচ্ছে। পাতকুণ্ড আর ওই দিকেরটা হলো এটা হলো কুণ্ডকুণ্ড। এগুলো সব করে আমরা পুজো করিয়েছি। তো এখন অনেক লেট হয়ে গেল, এখন বেরোবো। চলুন তাহলে আস্তে আস্তে বেরোই। এখন আমরা বৌদ্ধ স্ট্যাচুর কাছে এসে গেছি। আপনাদের বুদ্ধ স্ট্যাচুটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। উল্টো দিক থেকে রোদটা আসছে তো সেই জন্য খুব একটা ক্লিয়ার হবে না, তবে আমি দেখানোর চেষ্টা করছি। মুক্তিনাথ টেম্পলের কাছে যে বৌদ্ধ স্ট্যাচু আছে সেখান থেকে আপনাদের 360 ভিউটা একবার দেখানোর চেষ্টা করছি, দেখুন তাহলে। আমরা এখন মন্দিরের গেট দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আর ওই সামনেই আমার বাইক রাখা আছে, এই জাস্ট গেট থেকে বেরোলেই বাইক রাখা আছে। বাইক নিয়ে এখন আমরা ব্রেকফাস্টটা করে নেব। তারপরে 11টা বেজে গেছে, এখন ব্রেকফাস্ট করা লাঞ্চ করা একই ব্যাপার হবে। তো তা করে নিয়ে তারপর বেরোবো। এই খাবার এসে গেছে আমাদের, ভেজ থালি, ডাল, শাক, তরকারি, মোটে চাটনি। আমাদের এই হোটেলে লাঞ্চ কমপ্লিট। ব্রেকফাস্ট কী করবো, ভাতই খেয়ে নিলাম একবারে। এরপর আমরা যে হোটেলে ছিলাম জমজমে সেখানের দিকে রওনা দিচ্ছি। এখন 11টা 45 বাজে আর আমরা মুক্তিনাথ থেকে বেরিয়ে আসলাম। তো রাস্তাটা দেখুন, একদম সোজা রাস্তা, ডাউনিংয়ে নামছি আর সামনের পাহাড়টা কি অপূর্ব লাগছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। তার মানে সেই ফিলিংটা ভিডিও দেখে আসবে না। তো চলুন, আর লেট করে কোনো লাভ নেই, এগিয়ে চলি, বেশি দাঁড়াবো না। আর এখন আমরা এখন মুক্তিনাথ থেকে ফিরে আবার কাকবেনি পৌঁছে গেছি। তো আমরা এদিকের রাস্তা থেকে এসেছি, তো এইটা দিয়ে আমরা মুক্তিনাথের দিকে গেছি। তো রাস্তায় এখন খারাপ রাস্তায় আবার এসে গেলাম, তো টাইম লাগবে এই রাস্তায়। তো আর এখন লেট করে কোনো লাভ নেই, এগোই। আর এই রাস্তা তো আপনাদের আগেই দেখিয়েছি, তো আর বারবার দেখালে ভালো লাগবে না এবং ভিডিও বেশ লম্বা হবে। তো চলুন এখন আমরা হোটেলে যাব এবং জিনিসপত্র নিয়ে আমরা পোখরার দিকে রওনা দেব। এখন 12টা 45 বাজে। তো আমরা আবার মুক্তিনাথ দর্শন করে আবার জংশনে পৌঁছে গেছি। এই সামনেই আমাদের হোটেল। তো এখন হোটেলে সব ব্যাগপত্র লোড করে আবার আমরা পোখরার দিকে রওনা দেব। এই হলো আমাদের এই হোটেল। তো বাইকটা উপরেই উঠিয়ে দিই, তারপর ব্যাগপত্র লোড করা যাবে। প্রত্যেক দিনের সব থেকে বড় ঝামেলা হলো এই আমাদের জিনিসপত্র বা ব্যাগ লোড করা। তো আমাদের ব্যাগ লোড করা কমপ্লিট। এখন আমরা পোখরার দিকে রওনা দেব। এই হোটেল সাকুরা, সামনের থেকে ভিউ। এখন 1টা 20 বাজে, আমরা পোখরা থেকে জাস্ট বেরোচ্ছি। আবার সেই খারাপ রাস্তা এতখানি যেতে হবে, তার মানে চিন্তা করলেই ভয় লাগতো। এখন তার মানে সানলাইটটা পুরো ব্রাইট আছে, তো সেই জন্য একদম পরিষ্কার ভিউগুলো দেখা যাচ্ছে। এখন আমরা কালীগণ্ডকী রিভারের সাইড দিয়েই চলেছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেক টার্নিংয়েই কিন্তু ভিউ আলাদা। এখানটায় দেখুন কি সুন্দর লাগছে। আমরা অনেকখানি লেট করে ফেলেছি, আমাদের পোখরা পৌঁছাতে হবে, তাই একটু টার্নিংয়েই যে সিনিক বিউটি দেখে দেখে আমাদের বেরোতে হবে। বলছিলাম সেই রকমই দেখুন যে টার্নিং ঘুরতেই অন্য ধরনের ভিউ। এটা এই পাহাড়টা মনে হচ্ছে যে অন্নপূর্ণা রেঞ্জেরই পাহাড়। কি সুন্দর লাগছে দেখুন, সামনে নদী, তার ওদিকে পাহাড় এবং পাহাড়ের উপরে পুরো স্নোতে ভর্তি। কি সুন্দর লাগছে দেখুন। আমাকে সব থেকে বেশি ভালো লাগে এই পাহাড়ি গ্রামগুলো, এই ধরনের যে প্রকৃতি এবং প্রকৃতির মাঝখানে ছোট ছোট গ্রাম এবং ঘর,
আমাকে খুবই ভালো লাগে। ও বাবা, এ তো ছাগল, দেখি এই হলো জঙ্গলি ছাগল পুরো। এগুলো এখানে এই ছাগলগুলো আমাদের প্লেন জায়গার ছাগলের মতো নয়, কিন্তু একটু লোম বেশি। ও বা সুমিতদা দাঁড়িয়েছে, একটু সিনারি হলেই দাঁড়াতে হয়, কি করা যাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে পাহাড়গুলো মাটি আর ছোট ছোট পাথর দিয়ে তৈরি, এবং মাটিও খুব আলগা। দেখুন সামনের পাহাড়টা কিভাবে ধস খেয়ে নেমে এসছে, পুরো পাহাড়টাই নেমে এসছে নদীতে। এখন 2:35 বাজে, তো এখন তো রাস্তায় প্রচুর গাড়ি। দেখুন সামনে আমাদের বাস যাচ্ছে, ও বাবা কি রাস্তা! তো এই বাসকে পাস করে এগোনো খুবই কঠিন। আর রাস্তার হাল দেখছেন তো, কোথাও যে স্পিডে বেরিয়ে যাবো তার উপায় নেই। এই বাইক দাঁড় করে একটু হ্যাঙ্গিং ব্রিজটা দেখানোর চেষ্টা করছি যে কতটা ডিপ, কতটা পাথর কেটে কেটে জল যাচ্ছে। বুঝতে পেরেছেন? পাথরের লেয়ার ধরে কি ধরনের পাথর কেটে এদিকের ভিউটা দেখেছেন, পাথর একদম কেটে একদম ভিতর দিয়ে নিচ দিয়ে জল যাচ্ছে, উপরে মাটি আছে, আর সাইডের সিনারি, ও সাইড দিয়ে রাস্তা, কি লাগছে বলে বোঝানো যাবে না। খুব টাইম ওয়েস্ট করলে হবে না, অনেকখানি এখন খারাপ রাস্তা যেতে হবে। আমি যতই তাড়াহুড়া করি না কেন, এই ধরনের রাস্তায় কোথায় যাবেন আপনি জোরে? আবার আমি ডবল আছি, তার মানে একটা জার্কিংও একটু উল্টোপাল্টা নেওয়া যাবে না। এবং পাথর, ইঞ্জিনের নিচে পাথর তো যে কোনো সময় লাগছে বারবার, কি ভাঙছে কি জানি। তো একটা জোরে জাপ নেওয়া যাচ্ছে না। আর রাস্তার পরিস্থিতি, উফ, কোন পাথরটা বাদ দিয়ে আমি যাব? পাথরের উপর জাম দিতে দিতে আমাকে চলতে হচ্ছে। অবশেষে এখন আমরা রূপসে ফলসে এসে পৌঁছেছি। এই হলো রূপসে ফলস, দেখুন কি সুন্দর লাগছে। যাওয়ার সময় তো আপনাদের ভালোভাবে দেখিয়েছি, আগের ব্লকে পরিষ্কারভাবে দেয়া আছে। তো এই হলো ফলস, উপর থেকে আসছে, আর এই ব্রিজটা আছে। এই ফলসে আর এখন দাঁড়াচ্ছি না, কেন হালকা মেঘলাও দেখাচ্ছে, বৃষ্টি আসতে পারে। এরকম এই ধরনের খাল আছে, খাল পার হতে হবে। এই যে হালকা তো জুতো তো মনে হয় ভিজলো, মনে হয় জুতো মনে হয় আমার জল ঢুকবে না, যদিও প্রাথমিক একটু জল লাগলে ঢোকে না, তবুও ঢুকতে পারে। নদীর মতো জল, কোনটা দিয়ে যাবে? এখন 4:15 বাজে, তো আমরা এই তাতোপানি পৌঁছালাম। যদিও আর আধ ঘন্টা আগে হতো, কেন আধ ঘন্টা তো রাস্তায় গাড়ি জামে তো পার হলো আমাদের। আর সামনে গাড়ি আছে, কি করা যায়, কিছু করার নেই। তাতোপানিতে সময়টা দাঁড়িয়েছে, একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপর বেরোবো। মেঘটা দেখাচ্ছে, তবে বৃষ্টি হলেও হতে পারে, সেই জন্য আর তাতোপানিতে আর বেশিক্ষণ দাঁড়ালাম না। তো কোন রাস্তাটা দিয়ে যাব? যেমনি ভিউ তেমনি রাস্তা খারাপ। আবার এরকম ধরনের ওয়াটার ক্রসিং পার করবো, সামনে পাহাড় থেকে ফলসটা নামছে, কি সুন্দর লাগছে দেখুন। এইগুলোই প্রাপ্তি, অসম অসম। জলপাইগুড়ির যে বন্ধুরা, ওরা সবার সঙ্গে দেখা, তো সবাই আবার একসঙ্গে মিলে গেছি, আবার একই চায়ের দোকানে মিলেছি। বাস এখন আগে যাওয়ার পালা। এখন এই 5:40 বাজে, তো আমরা বেনি পৌঁছেছি। তো বেনির এই টাউন পার হচ্ছে এখন। এইটা হলো বাগলুংয়ের সাসপেনশন ব্রিজ, কতখানি লম্বা দেখুন। এরকম এর থেকেও লম্বা ব্রিজে আমি বাইক পার করেছি, আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন, আমি বাইক পার করেছি। আমরা বাগলুং পৌঁছে গেছি, এই হলো বাগলুংয়ের চক। আমরা সোজা বাম দিকেই যাব, কিন্তু এখন একটু চা খেয়ে নিই, তারপর বেরোবো। বাগলুং মোড় থেকে চা খেয়ে বেরিয়ে পড়লাম। আজকে পোখরাই নাইট স্টে হবে, হোটেলে বলে দিয়েছি। আমাদের সঙ্গে যে আপনার
যে শিলিগুড়ির ওই সাইডের তার মানে ছেলেরা দুজন ছিল, আবার আমাদের সঙ্গে দেখা হয়েছে। ওরা যে হোটেলে ছিল ওই হোটেলেই থাকবো। তো খাওয়া দাওয়ারও বলে দিয়েছি। তো এখন পোখরা পৌঁছানোর অপেক্ষা। এখান থেকে প্রায় তো 70 কিলোমিটার বাকি আছে এখনও। তো চলুন। পোখরা পৌঁছাতে এখনও 20 কিলোমিটার বাকি আছে। এখন শিলা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, প্রচুর শিলা পড়ছে। পুরো দেখুন, এই যে পুরো শিলাবৃষ্টি হচ্ছে। তো একটু দাঁড়িয়ে গেছি আমরা। শিলাবৃষ্টি, এমনি বৃষ্টিতে তো রেনকোট বার করে যাওয়া যাবে, শিলাবৃষ্টিতে যাওয়া যাবে না। পুরো সাদা হয়ে গেল, পুরো শুধু শিলাবৃষ্টি হচ্ছে, এমনি বৃষ্টি পড়ছে না। এখন কি করা যায়? এখন এই হোটেলে দাঁড়িয়েছি, এই চা একটু খেয়ে নেবো, তারপর যাব। এখন 9:25 বাজে। তো আমরা এই পোখরা ঢুকছি। তো আমাদের চিন্তা নেই, কেননা ওই দাদারা হোটেল বুক করে রেখেছে এবং খাবারও বলে রেখেছে। তো আমাদের ব্লগও অনেক লম্বা হয়ে গেল। আজ নাইট স্টে করি। দেখা হচ্ছে নেক্সট ব্লকে। বাই।